ওই যে পিছন থেকে কে যেন একজন এসে তার কানে কানে বলল, কি যেন বলল, সে ছুটে যাচ্ছে, বাইরে যাচ্ছে, দৌড়াচ্ছে, ক্ষিপ্র গতিতে ছুটে চলছে আর বলছে, নয়ন বাবা, 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 আই কিছু বাবা, বাবা, তোমার মতন, বাবা তোমার মতন কেউ করে না আদর এমন। ওরে খোকা, মানিক, আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় মানিক। আজকে এই মুহূর্তে ঝর্ণা মেমোরিয়ালের সম্মানিত প্রিয় সুপ্রিয় হৃদয়ের অন্তরস্থলে গভীর ভালোবাসায় কলার নেকুজ পাতার মতো আবৃত করে রাখা ছাত্রদের মধ্য থেকে যারা বাবা হয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, হাতটা তুলে দেখান এখানে ছাত্রদের মধ্যে কারা কারা বাবা হয়েছে। 1 2 3 3 4 5 6 7 জনকে পাওয়া গেল। ধন্যবাদ। এই বাবাদের জন্য আমরা একটি করতালি দেব, বাবাদের জন্য যারা বাবা হয়েছে। ধন্যবাদ। এই করতালির পূর্বে যে দুই একটি কথা আমি বললাম সেটার অর্থ হচ্ছে এরকম, সন্তানকে ধরেন কলেজ করে কেউ মারছে, কোনো ব্যক্তি সেই বাবাকে এসে যদি বলে যে আপনার সন্তানকে কলেজ করে ধরে ছাত্ররা বা গুলি করে ছেলে মেয়ে পিটাচ্ছে, এই অবস্থায় কোনো বাবা কি ঠিক থাকতে পারবে? গুল্লি বাড়ি তোর অনুষ্ঠান, গুল্লি বাড়ি তোর বন্ধু বান্ধব ছুটে দৌড়াবে, তাকে কে উদ্ধার করবে? এই হলো বাবা, ইনি হলেন বাবা। পৃথিবীর মধ্যে যে কয়েকটা শ্রেষ্ঠ নাম রয়েছে, সবচেয়ে প্রিয় নাম রয়েছে, তার মধ্যে বাবা একটি, তার মধ্যে মা একটি। তা এই পর্বে আমাদের ঝর্ণা মেমোরিয়াল ছাত্রীদের পক্ষ থেকে সম্মানিত যদি মারা কেউ এসে থাকেন, মা হয়ে থাকেন, দয়া করে একটু দাঁড়াবেন, আমরা দেখতে চাই মা কারা হয়েছেন, এই বলতে কারা আছেন। তার জন্য করতালি। মা একজন, দুইজন, আচ্ছা তিনজন এখানে আছে। আচ্ছা প্লিজ সিট ডাউন, বসেন। পৃথিবীর বললাম যেমনটি যে যে কটা শ্রেষ্ঠ নাম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মা। মায়ের মতো শ্রেষ্ঠ, বাবার মতো শ্রেষ্ঠ সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ নেই। এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি, যারা মা হয়েছেন, বিশেষ করে আমরা যারা বাবা হয়েছি, যারা বাবা হয়েছেন তাদের সবার জন্য একটি রিকোয়েস্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি বই রাশিয়ান লেখক ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস, এই মা উপন্যাসটা যারা এখন পর্যন্ত পড়েন নাই, আমি সবাইকে অনুরোধ করব এই মা উপন্যাসটি পড়ার জন্য। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবকিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পান্ডাকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাদন, মুখ ফোটে আজ বুক ফোটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত দুঃখের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। বিশাল এই পৃথিবী ছোট্ট এক খালি জায়গায়
মধ্যাহ্নের এই উত্তপ্ত দুপুরে এক ফালি কাপড়ের নিচে ঝর্ণাকে ভালোবেসে, ঝর্ণার প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে চেয়ারে বসে আমার এই ভুলভাল কথাগুলো শুনছেন, এবং যারা সম্মানিত অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, পরিচিত অপরিচিত এই মুহূর্তে যারা বসে আছেন, তাদের সবাইকে ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের ন্যাশনাল মিশন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, সুস্বাগত, অভিনন্দন, সাদর সম্ভাষণ। এবং যারা এসে অনেক ব্যস্ততার জন্য চলে গিয়েছেন, এই মুহূর্তে উপস্থিত নাই, কিংবা যারা আসতেও পারেন নাই, এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন কিংবা দেখতেও পাচ্ছেন না, অবসর সময়ে ফেসবুকে কিংবা ইউটিউবে দেখে নেবেন, তাদেরকেও ঝর্ণা মেমোরিয়ালের পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং একই সাথে এই অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসলে একটা শুরু থাকে। বিখ্যাত দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকাতে হয়। ঠিক তেমনি এই অনুষ্ঠানটার শুরুরও আগে একটা শুরু ছিল। এই শুরুটি করেছিলেন আমাদের সবারই প্রিয় মিস্টার জাহিদ হাসান মিলু। মিলু আমাকে একদিন বললেন যে, স্যার এরকম সবাইকে নিয়ে একটা ঈদ পুনর্মিলনী করা যায় কিনা। আমি খুব ভালো, এটা করা যায়। তা এই কথার প্রেক্ষিতে মিস্টার জাহিদ হাসান মিলু তার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সবারই সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, এবং আপনারা তার কথায় স্বতঃস্ফূর্তভাবে একেবারে যেটাকে আমরা বলবো স্পন্টেনিয়াসলি, হ্যাঁ, এমনিভাবে আপনারা সাড়া দিয়েছেন, নাড়া দিয়েছেন, আপনারা ঝর্ণাকে হৃদয়ে লালন করেছেন এবং ভালোবেসেছেন। সেই ভালোবাসার জায়গাটা সৃষ্টি করে আজকের এই যে একটা আবহ, ভালোবাসার যে মেলবন্ধন তৈরি করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি, ঝর্ণা মেমোরিয়াল সকল শিক্ষকদের প্রতি কাছ থেকে, তাদের পক্ষ থেকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আসলে এই যে দেখেন যে গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু কথাবার্তা ভালো লাগে না, একদম ভালো লাগে না। তারপরে ওই দু চারটে কথা আর কি বলতেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এরপরে ইনশাল্লাহ আমরা সুরের ভুবনে হারিয়ে যাব, সুরের মূর্ছনায় আমরা অবগাহন করব, সুরের মধ্যে আমরা ডুবে যাব। হ্যাঁ, তা ততক্ষণ পর্যন্ত দু চারটা কথা বলে আমি শেষ করে নেব। যেমনটি আমরা এই স্টেজে যখন ছাত্র ভাইরা আপনারা কথা বলেছিলেন, মিস্টার মাইদুল কথা বলছিল, যে তারা বলছিলেন যে আপনারা যখন ঝর্ণায় লেখাপড়া করেছেন সেই সময়ের লেখাপড়া আর এই সময়ের লেখাপড়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে, অনেক পার্থক্য আছে। আসলে সেই জায়গাটায় স্যার এখন কিভাবে পড়াতে চান, কিভাবে ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখাতে চান, এই বিষয়টা স্যার যদি আমাদের সঙ্গে শেয়ার করেন তাহলে আমরা শুনতে পারবো বা আমরা মানুষকে জানাতে পারবো। তাই এটা একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে। সেই দিক থেকেই আমি আপনাদের একটি কথা বলবো, যে সেটা হচ্ছে যেমনটি বললাম, বাবা তার সন্তানকে কত ভালোবাসে, কত মমতা এবং দরদ দিয়ে সন্তানকে আগলে রাখে, এটা আসলে এখন পর্যন্ত ঝর্ণার ছাত্র যারা বাবা হয় নাই, কিংবা পৃথিবীর কোনো মানুষও এখনো বাবা হয় নাই, সে কিন্তু এটা বুঝতে পারবে না। এটা আসলে ব্যাখ্যা করে বর্ণনা দিয়ে বুঝার কোনো জিনিস না, যতক্ষণ না সে বাবা হয় না। এম আই রাইট? যারা বাবা হয়নি তারা কিন্তু বুঝতে পারবে না, তারা কোনো জি স্যার তালিও হয় না। যারা হয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে বাবার দরদ সন্তানের জন্য কতখানি এবং কি রকম। সেই বাবা যখন তার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শেখার জায়গা, মানুষ হওয়ার জায়গা, শ্রেষ্ঠত্ব অর্জনের জায়গা বিদ্যালয়ে ভর্তি করায়, ছাত্রদের কাছে তুলে দিয়ে আসে, আসলে সেই স্যাররা ওই সকল সন্তানদেরকে নিয়ে বা ওই সকল
শিক্ষার্থীদেরকে নিয়ে কি করতে চায়, কিভাবে পড়াতে চায়, এটা আপনারা শুনলে কষ্ট পাবেন। কষ্টের জায়গাটা একটু স্পষ্ট করি, কারণ আজকে যারা ঝর্ণার স্টুডেন্ট, আজকে তারা পিতা, আজকে তারা ইউনিভার্সিটি পাশ করে এখানে এসেছেন। ইউনিভার্সিটি পাশ করার পরে বিভিন্ন চাকরি সেক্টরে চাকরি করার অভিজ্ঞতা নিয়েছেন। এই কথাগুলো আপনারা আজকে খুব সুন্দর করে বুঝতে পারবেন। যেমন আমি ঝর্ণা যখন আপনাদেরকে 8-এর ক্লাস নিয়েছি, 6-এর 5-এর ক্লাস নিয়েছি, 9-10-এর ক্লাস নিয়েছি, এমনকি 2-3-তেও ক্লাস নিয়েছি, তখন আমি বলেছি যে এই কথাটা তোমরা এখন বুঝবে না, এইটা বুঝবে কলেজে গেলে, এই কথাটা বুঝবে বিশ্ববিদ্যালয়ে গেলে, এরকম কথা কিন্তু আমি বলেছিলাম, আমার মনে পড়ে। তা সেই দিক থেকে এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের, আপনারা দেখেন একদম স্পষ্ট হয়ে যাবে, বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে 1971 সালের পর থেকে আজকের এই 25 সাল পর্যন্ত মানসম্মত শিক্ষা, গুণগত শিক্ষা, সর্বশ্রেষ্ঠ লেভেলের শিক্ষা এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, সেটা একমাত্র বাংলাদেশের মধ্যে গাইবান্ধার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। কারণ এটি ওই বিদ্যালয় যে বিদ্যালয়ে সন্তানরা লেখাপড়া করার পরে, পঞ্চম শ্রেণী পাশ করার পরে ওই বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র শ্রেণী অনুযায়ী ইংরেজিতে দক্ষ হয়েছে, বিজ্ঞানে দক্ষ হয়েছে, বাংলায় এক্সপার্ট হয়েছে, গণিতে এক্সপার্ট হয়েছে। সো শিবরাম আদর্শ প্রাইমারি স্কুল ইজ only স্ট্যান্ডার্ড এডুকেশন ইনস্টিটিউশন। এছাড়া যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে আছে প্রাইমারি, এগুলো আজ অবধি মানসম্মত গুণগত শিক্ষা নিয়ে দাঁড়াতে পারেনি এবং ছাত্রদেরকেও সেই শিক্ষা দিতে পারেনি। মিস্টার বিভু, মিস্টার আদনান, ওই যেখানে মামা, ওই যেখানে সুমি, নেভিতে চাকরি করে মিস্টার বেলু, ওই যেখানে শহীদুল ইসলাম, ওই যেখানে মিস্টার ফারুক ঢাকা ইউনিভার্সিটি, ওই যে ওখানে কান্ত, ওই যে ওখানে অনেকগুলো নাম ভুলে গেছি, হ্যাঁ, এই যেখানে আছে অনেকেই আছে, নাম ভুলে গেছে, যে খোকন, আপনারা এই যে দেশের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করেছেন এবং অনেকেই শিক্ষকতা করতেছেন, কলেজের লেকচারারও হয়েছেন, অনেকেই ডাক্তারও আছে, এছাড়াও বিভিন্ন পেশাতে অনেকেই আছে। এই যে মাইদুল সাহেব আছে এখানে, হ্যাঁ, আছে, বিভিন্ন পেশায় আছে। এই যে ক্যামেরা অপারেটর করতেছে মিস্টার নাজমুল, এও নাকি পুলিশে আছে, না এর নাম নাজমুল না, মেরাজ। তা আচ্ছা, আপনারা বলেন তো, প্রাইমারি স্কুল পাশ করার পরে যদি সে রিডিং করতে না পারে, পঞ্চম শ্রেণী পাশ হওয়ার পর, পঞ্চম শ্রেণী পাশ হওয়ার পরে সে যদি বলতে না পারে, ইংরেজি ট্রান্সলেট করতে না পারে যে আমি একজন ছাত্র, আমি প্রতিদিন স্কুলে যাই, এইটা যদি সে বলতে না পারে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত 5 বছর কি পড়ানো, তাই কিনা? আবার আসেন, এই যে আমরা কিন্ডারগার্টেন করেছি, ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন করেছে, এরকম অনেক কিন্ডারগার্টেন আমাদের দেশে আছে। এই কিন্ডারগার্টেনগুলো আমরা এই ঝর্ণা মেমোরিয়ালও এখনো গুণগত মান শিক্ষা দিতে পারেনি, এখনো মানসম্মত শিক্ষা ঝর্ণা মেমোরিয়াল দিতে পারেনি। এরকম সারা বাংলাদেশে যেগুলো কিন্ডারগার্টেন আছে, তারা একদম মানসম্মত শিক্ষা দিতে পারেনি এখন পর্যন্ত। এখন কথা হচ্ছে, সেই সময়ে ঝর্ণা মেমোরিয়াল যে গুটি কয়েক স্টুডেন্ট তৈরি করেছে, এটাই যে খুব ভালো করেছে, কখনোই নয়। ওই সময়ে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, স্যার, যাই হোক, আপনার স্কুলটা একটা মানসম্মত স্কুল, এটা একটা ভালো স্কুল। তখন আমি বললাম যে না, মানসম্মত স্কুল এখনো হয় নাই।
মানসম্মত স্কুল এটাকে বলা যাবে না। কোনো চার্জ আছে কি? ও এটা তো তা সেই সময়ে তাহলে আমি অযথা কষ্ট করছি কেন? আমাদের দেশের প্রাইমারিগুলোতে যে সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডে লেখা ছিল সবার জন্য শিক্ষা চাই। 1971 সালের পর থেকে আমরা 2009 সাল পর্যন্ত আমরা দেখেছি সবার জন্য শিক্ষা চাই। এটা ছিল একটা মিস্টেক সেন্টেন্স। সেটা পরিবর্তন করে বর্তমানে প্রতিটি প্রাইমারি সাইনবোর্ডে লেখা হয়েছে সবার জন্য মানসম্মত শিক্ষা। এখনকার আপনারা যেগুলোতে দেখবেন, কিন্তু তখনই ঝর্ণা মেমোরিয়াল মানসম্মত শিক্ষার জন্য হাহাকার করেছে, আর্তনাদ করেছে। কিন্তু বিভিন্ন অবস্থার কারণে, শিক্ষকের কারণে মনের মধ্যে থাকলেও, মাথায় থাকলেও কিন্তু সেটার 100% বাস্তবায়ন করা যায়নি। যাই হোক, সেই সময়টা ছিল একটা মেধার কম্পিটিশন, ছিল একটা মেধার সময় ছিল। এখন কিন্তু মেধার সময় না। এখন যদি কোনো প্রতিষ্ঠান বলে যে আপনার সন্তানকে আমরা মেধাবী করব, কিংবা কোনো অভিভাবক যদি মনে করে থাকে আমার সন্তানকে মেধাবী হতে হবে, ইট ইজ কোয়াইট রং, ইট ইজ এ গ্রেট মিস্টেক। এই সময়টা হচ্ছে দক্ষ হওয়ার সময়, এক্সপার্ট হওয়ার সময়। এখন মেধাবী স্টুডেন্ট হলে পরে চলবে না। এই জন্য ঝর্ণা মেমোরিয়ালের থিম হচ্ছে ঝর্ণা মেমোরিয়ালের প্রতিটি ছাত্রকে এটা শেখানো হবে এবং তার হৃদয়ে লালন করা হবে, রক্তের শিরায় উপশিরায় জানানো হবে, মস্তিষ্কে একদম গেঁথে দিতে হবে। হোয়াটস ইউর এইম, হোয়াটস ইউর ড্রিম। সে বলবে আই হ্যাভ নো ড্রিম, আই হ্যাভ নো এইম, বাট I have a mission. I have a mission. I want to be expert in Bengali and English, mathematics and science. এখনকার এই সময়ে, এখনকার এই প্রজন্মের জন্য, এই সকল ছেলেমেয়েদের জন্য যারা এখন 5 বছর বয়স, স্মার্টফোন দেখে সে তামাম পৃথিবীর খবর দেখতে পারে, তামাম পৃথিবীর স্পোর্টস দেখতে পারে, তামাম দুনিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে পারে, তাকে আপনি মেধাবী করবেন? আর ওই মেধা দিয়ে ও তার পরবর্তীতে সে চলতে পারবে? কখনোই চলতে পারবে না। এই জন্য তাকে এখন এক্সপার্ট স্টুডেন্ট হতে হবে। তাও আবার এক সাবজেক্টে এক্সপার্ট করলে পরে হবে না। কেউ যদি ধান্দা করে থাকে আমার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাবো, এটাও ভুল। এখন ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না। এখন তাকে 4 সাবজেক্টে দক্ষ করতে হবে, বাংলা, ইংরেজি, গণিত আর বিজ্ঞান। তাহলে সে ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, গবেষকও হবে, সাহিত্যিকও হবে, নাট্যকারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, দার্শনিকও হবে, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদও হবে। এগুলো তারা হবে। এটি হচ্ছে ঝর্ণা মেমোরিয়ালের বর্তমান সময়ের থিম। ইট ইজ দ্য এডুকেশন অফ এইম, ইট ইজ দ্য এডুকেশন অফ থিম অফ ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড রেসিডেন্সিয়াল স্কুল। এর সাথে আরেকটু জিনিস এখন শেয়ার করে নিই। যেমনটি যে বললাম, আসলে মন আকুবাকু করতেছে সঙ্গীতের ভুবনে তলিয়ে যেতে। কথা যতই ভালো, কথা অনেক সময় ভালো লাগে না, এবং ভালো না লাগার এই সময়টা এখনই সময়। তো তারপর আমরা ওই যে বিভু কই, বিভু আছে, বিভু আছে। দূর আকাশে কি জানি মেঘের প্রতিধ্বনি, তুমি আর আমি দাঁড়িয়ে একা। এই বিখ্যাত গান সেই সময় বালাম, বিখ্যাত সঙ্গীত শিল্পী বালামের পরিবেশনায় তার সেই গানগুলো, একাধিক গানগুলো এই যে মিস্টার বিপু ওই সময় গান গেয়ে ঝর্ণাকে মাতাল করে রেখেছে। তার গান আমরা শুনবো। তারপরে মিলিত শিল্পী, তারও গান শুনবো, মামাও গান গাইতো, তারও গান শুনবো। আমাদের ঝর্ণা সবাই গান গাইছে মোটামুটি। এগুলো গান আমরা শুনবো। যাই হোক, তো কথা হচ্ছে এখন এই যে এখন থেকে ধরেন আবার 200 বছর বা 300 বছর পরে, 200-300 বছর পরে শিক্ষার যে ব্যবস্থাটা আসবে, শিক্ষার যে কম্পিটিশনটা আসবে, সেটাও ঝর্ণা মেমোরিয়াল
মাথায় রেখেছে। হয়তো বেঁচে থাকবো না আমরা যারা এখানে রয়েছি, কেউই থাকবো না, অল আর ডেড। আফটার 100 ইয়ার্স, 100 বছর পরে আমরা এখানকার হয়তো সবাই মরে যাব, বা 150 বছর পরে মরে যাব। তা এই 150 বা 200 বছর পরে শিক্ষার যে অবস্থাটা আসবে, শিক্ষার যে সেন্সটা হবে, হোয়াট ইজ দিস, সেটা কি? সেটার থিমটা হবে এরকম: পৃথিবী নামের এক গ্রহ এমনি পড়ে থাক, জ্ঞানের সাথে বিতাড়ি করে জ্ঞানের হাত ধরে অন্য কোন গ্রহে বসতি করা যাক। 150 বছর পরে শুধু জ্ঞানের কম্পিটিশন হবে। যেমন এখন কম্পিটিশন দক্ষ হওয়ার কম্পিটিশন, মেধার কম্পিটিশন আজ থেকে অনেক আগে চলে গেছে। 150-200 বছর পরে আসবে জ্ঞানের প্রতিযোগিতা। তখন মেধাবী হলেও চলবে না, দক্ষ হলেও কেউ তাকে করবে না। কারণ ওরকম দক্ষ মেধাবী পুঁটি মাছের ভাগার মতো পড়ে থাকবে। যেমন এখন বিএ পাস, অনার্স মাস্টার্স পাস ওই পুঁটি মাছের ভাগার মতো পড়ে আছে, ওই রকম তখন এটা পড়ে থাকবে। সে সময়ের জন্য ঝর্ণা মেমোরিয়াল গবেষণা করে। তা এই জায়গায় জ্ঞান দেওয়ার মালিক স্রষ্টা, প্রতিভা দেওয়ার মালিক স্রষ্টা। ঝর্ণা মেমোরিয়াল সাধনা করে, গবেষণা করে, যারা ঝর্ণায় পড়ে তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায়, তাদেরকে কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায়, তাদেরকে কিভাবে এই তথ্য প্রযুক্তি চরম প্রতিযোগিতামূলক দুনিয়ায় সে টিকে থাকতে পারে, সেটা কিভাবে সম্ভব, সেই চিন্তা ভাবনা ঝর্ণা মেমোরিয়াল করে। এবং স্রষ্টা যেহেতু দায়িত্ব দিয়েছে, স্রষ্টার কাছে আমরা বলি, হে আল্লাহ, তুমি আমাদেরকে মেধা দাও, তুমি আমাদেরকে জ্ঞান দাও। যে সকল অভিভাবক তার সন্তানকে আমাদের কাছে পাঠাচ্ছে, তাদের জন্য আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারি, সেই মেধা জ্ঞান তুমি আমাদেরকে দাও। তা দায়িত্ব একটি পবিত্র জিনিস। তা পবিত্র যদি থাকা যায়, দায়িত্ব যদি পালন করা যায়, তাহলে মালিক উপরওয়ালা, যিনি জ্ঞানের মালিক, তিনি আমাদেরকে জ্ঞান দেবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, শেষের দিকেই নিয়ে আসি। কথা আসলে অনেক কিছু বলার থাকলেও সময়ের অভাবে হয়তো বলা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে সেটা হচ্ছে, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সাবেক স্টুডেন্ট যারা রয়েছেন, প্রাক্তন স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের কাছে কথা হচ্ছে, আপনাদের আত্মীয় স্বজন হোক, ভাই ব্রাদার হোক, হ্যাঁ, পাড়া প্রতিবেশী হোক, এরকম যারা আছে, এবং তারা যদি নার্সারি থেকে 10ম শ্রেণী পড়ার স্টুডেন্ট যদি থাকে, হ্যাঁ, সেটা যদি আবাসিকে থেকে পড়ার মতো হয়, আবাসিকে রাখা যদি মতো হয়, তা আবাসিকে সঙ্গে রাখবেন। আর যদি অনাবাসিকভাবে যদি সে পড়তে পারে, তাও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তা সেটা হচ্ছে যে আমরা চাই যুগোপযোগী একটি শিক্ষা দিতে। ঝর্ণা মেমোরিয়াল চায় সময়ের সাথে তাল মিলিয়ে তাদের সন্তানকে সেই জায়গায় রাখতে। তা শেষ কথা হচ্ছে, বিশেষ করে এই যে কথাটি না বললেই নয়, আপনারা যারা এখানে এসেছেন, সবারই প্রতি অসীম কৃতজ্ঞতা, অকৃত্রিম ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং আন্তরিকতা আমি জ্ঞাপন করছি। এবং একই সাথে আমি বলতে চাচ্ছি যে যত বড়ই হই না কেন, যে যত বড় মাপের মানুষই হই না কেন, যত টাকার মালিকই হই না কেন, আপনার 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় যদি আকাশে বিচরণ করি, তারপরও একটি কথা আমাদেরকে ভুলে যাওয়া যাবে না, যে সেটা হচ্ছে আমরা মাটির মানুষ, মাটির দেহ, মাটির সঙ্গে কিন্তু আমরা মিশে যাব। আর এদিক থেকেই আমাদের জন্য অহমিকা না থাকে, আমাদের জন্য কোনো অহংকার বোধ না থাকে, আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি, এই আশা ভরসা, এই খেয়াল, এটা আমাদের ঝর্ণার পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। এবং সেটার একটা নিদর্শন আমি আজকে এখানে দেখতে পেরেছি। ঝর্ণার যত স্টুডেন্ট এখানে এসেছেন, সবার মধ্যে সেই সরলতা, সেই স্বাভাবিকতা, সেই কোনো সিম্পল মানুষ এর যে একটা বৈশিষ্ট্য, সেটা আমি সকলের মাঝে এখানে দেখেছি। বিশেষ করে
এই যে আমাদের রাজা যে আসছিল, মিস্টার রাজা, আপনারা ছিলেন তো অনেকে, রাজা যে আসছিল ছাত্র, ও এই বয়সে এই সময়েই অনেক কোটি কোটি টাকার মালিক। যে সাদা প্রাইভেট কারটি আমরা এই যে ঝর্ণার ওই রাস্তায় আমরা দেখেছি, ওটা ওই রাজা, সে রংপুর থেকে এখানে এসেছে। তো তার পোশাক আশাক দেখে যখন সে তার পরিচয় দিল, ভেরি সিম্পল একটা প্যান্ট, তাও আবার সুন্নতি লেবাসে আছে, কিন্তু সাদামাটা একটা শার্ট, সিম্পল একটা জুতা সে পরে আছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তার মধ্যে কোনো অহমিকা বোধ নাই। এবং সে যখন মিস্টার মিলু তার বাসায় যখন ইফতার করেছে, ইফতার শেষে সে বাড়িতে আসবে, সে তার কার্ড দিয়ে মিস্টার মিলুকে বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে কতখানি নির্ভেজাল মানুষ হলে পরে, কতখানি অহমিকা হীন মানুষ হলে পরে, কত ভালোবাসা মানুষের জন্য থাকলে পরে এটা করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ রাজা। এবং তার সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে বহু ব্যস্ততার মাঝে এই সময় দিয়ে এখানে আছেন, এটা দেখলেই বোঝা যায়। আমি সবাইকে আবারও মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।